এবার দুই ভারতীয় সেনাকর্তাকে গ্রেফতার করে বড়সড় ষড়যন্ত্র ভেস্তে দিলেন ভারতের গোয়েন্দারা। যে খবর কালকে সামনে এসেছে তা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারণ যে সেনাকর্তাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন 2022 সালে নাগাল্যান্ডে পোস্টিং ছিলেন এবং তার বিপক্ষে অভিযোগ তিনি নাগাল্যান্ডে যখন পোস্টেড ছিলেন তখন তিনি দিনের পর দিন ভারতের মিলিটারি ডিপ্লয়মেন্ট, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার এবং মিলিটারি গতিবিধি সমস্ত কিছু কিন্তু দিনের পর দিন পাকিস্তানকে সরবরাহ করেছেন। তবে দেরিতে হলেও এই দুই সেনাকর্তার গ্রেফতার নিঃসন্দেহে ভারতের গোয়েন্দাদের কাছে কিন্তু বড়সড় স্বস্তির কারণ হতে পারে এবং এই পুরো পাকিস্তানের হাতে তথ্য তুলে দেওয়ার প্রক্রিয়াটি যেভাবে হতো সেটাও কিন্তু বড় চমকপ্রদ। আজকে এই ভিডিওতে সেগুলোই আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝবেন কিভাবে দিনের পর দিন পাকিস্তান আমাদের দেশের বিপক্ষে ক্রমাগত ষড়যন্ত্র করছে এবং পাকিস্তানের ফাঁদে পা দিচ্ছেন আমাদের দেশেরই কিছু নাগরিক। কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো, যদি সমাজের তুলনায় শিক্ষিত শ্রেণীর মানুষরা এই পুরো ষড়যন্ত্রে সামিল না হতেন তাহলে হয়তো আমরা অনেক বেশি নিশ্চিন্তে ঘুমোতে পারতাম। কখনো ডাক্তার, কখনো আইনজীবী, কখনো সেনাবাহিনীর কর্তা, তারা যখন পাকিস্তানের এই টোপে নিজেদেরকে জড়িয়ে ফেলেন কিছু টাকার জন্য, তাতে কিন্তু সামাজিক অধঃপতন বা অবক্ষয় আন্তর্জাতিক স্তরের সামনেও প্রতিষ্ঠিত করা হয়ে যায়। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে একজন আর্মি সুবেদার, তাকে গ্রেফতার করা হয়েছে ঠিক দুদিন আগে। তিনি কি করেছেন? তিনি পাকিস্তান ইন্টেলিজেন্স অফিসার অর্থাৎ PIOS এর সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন। এই PIOS যে পাকিস্তানের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, তারা কিন্তু এই অফিসারদের কিছু ক্ষেত্রে হানি ট্র্যাপে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ ভারতবর্ষেরও বিভিন্ন খবরের চ্যানেল, বিভিন্ন পোর্টালের তলায় গিয়ে দেখবেন কমেন্টে ভারত সরকারের, ভারতের সেনাবাহিনীর বিভিন্ন বিরোধিতা কিছু ভারতীয় নাগরিকরাই করেন। কিন্তু গোয়েন্দা দপ্তরের কর্তারা বিভিন্ন ক্ষেত্রে IP ট্র্যাকিংয়ে জানতে পেরেছেন যে সকল ক্ষেত্রে ভারতীয় হয়ে বা ভারতীয় দেখিয়ে এই ভারত সরকারের বিপক্ষে কথা বলা হয় কিংবা ভারতের সেনাবাহিনীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়, সেই সকল অ্যাকাউন্টগুলো আসলে ফেক অ্যাকাউন্ট। এখানেও কিন্তু সেই ধরনের একটা গতি প্রকৃতি খুঁজে পাওয়া গেছে। ভারতের ছলে পাকিস্তানে বসে ভারতের বিপক্ষে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে সাধারণ মানুষকে উস্কে সামাজিক স্তরে বড়সড় অশান্তকর পরিস্থিতি তৈরি করার পাকিস্তানের চেষ্টা আজকের চেষ্টা নয়, এ বহুদিন আগের চেষ্টা। এবং এখানে যে ঘটনাটি ঘটেছে তা এই পুরো চেষ্টার সঙ্গে কিন্তু সমর্থক হয়ে যায়। সেখানে গোয়েন্দারা বলেছেন যে একাধিক ডিজিটাল অ্যাক্টিভিটি পাওয়া গেছে, ফিনান্সিয়াল মুভমেন্ট পাওয়া গেছে এবং হিউম্যান রিসোর্স ইন্টেলিজেন্সের একটা বড়সড় সন্দেহজনক গতি প্রকৃতি কিন্তু গোয়েন্দা দপ্তর উদ্ধার করেছেন। এক্ষেত্রে অঙ্কিতা শর্মা এই নামের একটি ফেক অ্যাকাউন্ট আর্মি অফিসার অজয় কুমার সিং তাকে ট্রেস করে। এই অঙ্কিতা শর্মা কিন্তু শুনতে মেয়ে এবং ভারতীয় লাগলেও আসলে এই অ্যাকাউন্টটি কিন্তু পাকিস্তানে বসে বানানো। পাকিস্তানের মুলতান, লাহোর নামক দুটি যে শহর আছে সেখান থেকে এই অ্যাকাউন্টটিকে চালানো হয়। যখন এই আর্মি অফিসার 2022 সালে দিমাপুর অর্থাৎ নাগাল্যান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেনাঘাঁটিতে পোস্টেড ছিলেন, তখন এই অঙ্কিতা শর্মা অ্যাকাউন্টের আধারে এই সেনা ইন্সপেক্টরের সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা শুরু করা হয় এবং ইউনিট ডিপ্লয়মেন্ট, অফিসার পোস্টিং, মুভমেন্ট প্যাটার্ন, উইপেন ডিপ্লয়মেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য জানার চেষ্টা কিন্তু করা হয় 2022 সাল থেকে। পরবর্তীকালে পাকিস্তান ইন্টেলিজেন্স অফিসাররা নাকি তাকে ট্রোজান ম্যালফেয়ার ফাইল সেটাও সাপ্লাই করে। এই ট্রোজান ম্যালফেয়ার ফাইল কি? ট্রোজান ম্যালফেয়ার ফাইল যদি আপনি আপনার ফোনে ইনস্টল করেন তাহলে আপনার ফোন বকলমে অন্য কেউ চালনা করতে পারবে। অর্থাৎ আপনার ফোন পাকিস্তানে বসেও খুব সহজে রিমোটলি পরিচালনা করা সম্ভব। এবার আপনি ধরুন কোনো মিলিটারি ডিপ্লয়মেন্টের ছবি তুললেন, আপনি জানতেও পারলেন না সেই ছবি পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসারদের কাছে অটোমেটিকলি চলে গেল, কারণ আপনি অঙ্কিতা শর্মাকে বিশ্বাস করে ট্রোজান ম্যালফেয়ার ফাইল ইনস্টল করেছেন। অর্থাৎ আপনি আপনার ফোনের অ্যাক্সেসটি বিদেশি পাকিস্তানের ষড়যন্ত্রকারী যে শক্তি আছে তাকে তুলে দিয়েছেন। পাশাপাশি এই যখন গতি প্রকৃতি নিয়ে তদন্ত করা হয় তখন আরও একজন অফিসারের কথা সামনে আসেন। তার নাম
রাসমণি পাল। এই রাসমণি পাল আসলে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আছে তারা তাকে আব্দুল সত্তার কিংবা খালিদ নামে অভিহিত করেছেন বিভিন্ন ডকুমেন্টে। তিনি আরও একটি ফেক অ্যাকাউন্টে জালে জড়িয়ে পড়েন যার নাম প্রিয়া ঠাকুর। এই প্রিয়া ঠাকুর নামে এই ধরনের অ্যাকাউন্ট, যেটি পাকিস্তানে তৈরি কিন্তু শুনতে লাগছে ভারতীয় নারী, সেই অ্যাকাউন্ট এই আর্মি অফিসারকে একই কায়দায় দিনের পর দিন ব্ল্যাকমেল করতে শুরু করেন। এবং এখানে কিন্তু আরও চমকপ্রদ একটি তথ্য সামনে এসছে যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয়েছিল দুজনের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য। একাধিক হোয়াটসঅ্যাপ কল লগস পাওয়া গেছে যেগুলো ইন্টারন্যাশনাল নাম্বারের সঙ্গে কানেক্টেড, ডিজিটাল ডকুমেন্ট পাওয়া গেছে, ফিনান্সিয়াল রেকর্ড সিজ করা হয়েছে এবং এই দুই ব্যক্তির বিপক্ষে বিএনএস 61 এবং 148 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শুধু এই দুই ব্যক্তি নয়, যখন গোয়েন্দারা তদন্ত করতে শুরু করেন তখন লার্জ নেটওয়ার্ক কিন্তু সামনে আসে, যার ম্যাক্সিমাম যদি আপনি ফুটপ্রিন্ট দেখেন তাহলে 3টে জায়গাকে কেন্দ্র করে, গোয়া, দমন এবং গুজরাট। এবং এই টাইপের লোকেরা ভারতবর্ষের যে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছেন এবং আমাদের মধ্যেই বসবাস করছেন, কেউ ডাক্তার, কেউ আইনজীবী, কেউ সেনা অফিসার, তা আমরা বুঝতে পারছি না যখন গোয়েন্দারা এই তথ্য আমাদের সামনে নিয়ে এলেন। পাশাপাশি একাধিক ইন্টারন্যাশনাল নাম্বার থেকে ভারতের এই দুই ব্যক্তিকে যখন ফোন করা হতো তখন ভিপিএন ইউজ করা হতো, অর্থাৎ নেটওয়ার্কটি অন্য একটি নেটওয়ার্ক হয়ে ভারতবর্ষে ঢুকতো। ফলে পাকিস্তান সরাসরি ভারতের নাগরিককে ফোন করছেন। এই প্রবণতা যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে গোয়েন্দাদের সন্দেহ অনেকটা বেশি হতে পারে। ফলে অন্য একটি দেশের থেকে ঘুরিয়ে ভারতবর্ষে এনরুট করা হতো এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অঙ্কিতা শর্মা বলে রেজিস্টার্ড করা ছিল, সেটাও কিন্তু গোয়ার একটি সাধারণ মানুষের ফোন নাম্বার থেকে রেজিস্টার্ড ছিল। অথচ অঙ্কিতা শর্মা কিন্তু পাকিস্তানের নাগরিক। মুলতান বা লাহোরে বসে আইপি ট্র্যাক করে এই অ্যাকাউন্টটিকে চালানো হতো। কিছুদিন আগে ভারত সরকার একটি নিয়ম বা নির্দেশিকা জারি করেছিলেন, যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। তারা বলেছিলেন, অর্থাৎ ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি আপনার ফোনে সিম কার্ড না থাকে তা আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন না। অর্থাৎ সিম কার্ড ছাড়া শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েব অনলাইনে রেজিস্টার্ড করে লগ ইন করে আপনি দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন, অথচ সেই সিম কার্ডের অস্তিত্বটাই নেই। এই জিনিস বেশি দিন চলতে দেওয়া যাবে না, কারণ উইদাউট সিম আপনি ট্র্যাক করতে পারবেন না। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন যে ঘটনা আমাদের সামনে এলো, তাতে কিন্তু সরকারের সেই নির্দেশিকা ঠিক কতটা প্রয়োজন সেটাও কিন্তু আমাদের সামনে ফের একবার প্রতিষ্ঠিত করে। পাশাপাশি এই দুটো অফিসারের গ্রেফতারের পর যখন গোয়েন্দা ডিপার্টমেন্ট টেকনিক্যাল ম্যাপিং করে তখন দেখা যায় ম্যাক্সিমাম নাম্বারগুলোই পাকিস্তানের মুলতানের সঙ্গে কানেক্টেড। দেখুন, এই ঘটনা আমাদের প্রথম নয়। এর আগে, ঠিক তার আগের দিনই বলা যায়, রাজস্থান থেকেও কিন্তু এক গুপ্তচরকে অ্যারেস্ট করা হয়, যিনি অপারেশন সিন্দুরের পর্বে সরাসরি পাকিস্তানকে একের পর এক মিলিটারি ডিপ্লয়মেন্ট নথি তুলে দিয়েছেন। তিনি পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা এবং পরবর্তীকালে তাকে অ্যারেস্ট যখন করা হয় তিনি নিজেও স্বীকার করেছেন তিনি আইএসআই এর এই ফাঁদে পা দিয়েছিলেন এবং তিনি পুরো প্রক্রিয়াটাই জড়িয়ে পড়েছিলেন। তবে ভারতের সেনাকর্তাদের জড়িয়ে পড়া, যারা একদম অ্যাক্টিং সার্ভিসম্যান অবস্থায় 2022 সাল থেকে এই কাজ করছেন এবং পরবর্তীকালে রিটায়ার্ড হয়ে যাওয়ার পরও তারা বিভিন্ন সোর্স মারফত বিভিন্ন তথ্য তুলে দেওয়ার চেষ্টা করছেন টাকার বিনিময়ে, সেটা কিন্তু ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত কনসার্নিং। যদিও ভারতের গোয়েন্দারা যে দক্ষতায় পুরো নেটওয়ার্কটাকে উপড়ে ফেলার চেষ্টা করেছেন, সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটি দিক। এবং আমাদের কাছে ভাবার যেটা বিষয় তা হলো আমাদের আশেপাশে মিশে থাকা এমন কিছু মানুষ যারা ভারতের সঙ্গে দিনের পর দিন গাদ্দারি করছেন এবং তাদেরকে চেনার কোনো প্রপার ওয়ে নেই, সেটাও কিন্তু আমাদের কাছে নিঃসন্দেহে চিন্তা বাড়াতেই পারে। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আর যারা ভিডিওটি দেখছেন ছোট্ট